চলে যাবে। শুধু তাই নয়, যদি বৃষ্টি হয় প্রার্থীরা ভোটাররা পুনরায় ভোট দিতে আসবে করবার জন্য এবং করা যায় এবং সেখানে উৎসাহিত করা যায়। শুধু তাই নয়, প্রশাসনের কাছে আমাদের আরো কিছু দাবি দাওয়া আছে এবং আরো কিছু আশঙ্কা আছে। এই বিষয়গুলো নিয়ে আমাদের পরবর্তী প্রার্থী কথা বলবেন। ধন্যবাদ সবাইকে। এই পর্যায়ে আমাদের যে আজকে পদপ্রার্থী বিনিয়ামিন মোল্লা ভাই কথা বলবেন। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য। আজকে আমরা মূলত যে বিষয়ে সংবাদ সম্মেলনের আহ্বান করেছি সেটি হচ্ছে, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ডাকসু এবং হল সংসদে নির্বাচনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার ভিতরে যারা প্রার্থী হন প্রার্থীদের নাম থাকে এবং ব্যালট নাম্বার থাকে। যেহেতু প্রায় 40,000-এর মতো ভোটার এবং যারা এবার প্রার্থী হচ্ছেন সেই প্রার্থীর একটা হিসাব করলে দেখা যায় যে প্রায় 19 জনের ভিতরে প্রতি 19 জনে একজন করে ক্যান্ডিডেট। তাহলে সেক্ষেত্রে কেন্দ্রে যদি 28 জন ক্যান্ডিডেট প্রার্থী হন এবং হলগুলোতে যদি 13 জন প্রার্থী হয়, এত জনের নাম কিন্তু মনে রাখা খুব কঠিন, নাম্বারও কিন্তু মনে রাখা খুবই কঠিন। সেক্ষেত্রে আমরা দাবি জানিয়েছি যেন নাম ব্যালট নাম্বারের পাশাপাশি যারা ক্যান্ডিডেট হবেন তাদের হালনাগাদকৃত স্পষ্ট ছবি যুক্ত করা হয়। সেক্ষেত্রে আমরা এটাও বলতেছি যে যারা বিশেষ করে যারা নারী শিক্ষার্থী আছেন, হিজাব করেন, তারা যদি তাদের ছবি প্রকাশ করতে না চান, তারা যেভাবেই তাদের ছবি দেবেন সেভাবেই যেন লাগানো হয়। সেক্ষেত্রে মানে হিজাব ছাড়া ছবি দিতে হবে সেটা আমরা বলতেছি না, যারা যেভাবে কমফোর্ট ফিল করেন তাদের সেই ছবি দিতে হবে, তবে ছবি সেখানে দেওয়ার জন্য আমরা দাবি জানিয়েছি। এবং যারা ক্যান্ডিডেট হয়েছেন এবং বিশ্ববিদ্যালয়ে বর্তমান যারা ভোটার আছেন তাদের কিন্তু সবারই এইটা দাবি। আমরা গতকালকে চিফ রিটার্নিং অফিসার সহ যারা ছিলেন আমরা তাদের সাথে কথা বলেছি। আমরা আজকে লিখিতভাবে সেই দাবি জানাবো। আমরা মনে করি যে একটি স্বচ্ছ নির্বাচন এবং যারা ভোট দেবেন তাদের জন্য এই প্রক্রিয়াটা সহজ করার জন্য অবশ্যই স্বাভাবিকভাবেই এতজনের নাম অনেক ক্ষেত্রে নাম কাছে হওয়ার কারণে কনফিউশন সংবাদ সম্মেলন করার কারণটা হচ্ছে যারা চিফ রিটার্নিং অফিসার সহ যারা ছিলেন তাদেরকে আমরা সমস্যা যেগুলো খুব সহজেই সমাধান করা যায় এগুলোকে জিয়ে রেখে এক ধরনের আসলে মানে ক্যাচাল আসলে ওনারা জিয়ে রাখতেছেন। এবং আমরা আরো একটা বিষয় যেটা আমরা বলতে চাই যে এখানে আমি ডাকসুর ভিপি পদপ্রার্থী, আমি গতকালকে মনোনয়ন জমা দিয়েছি। আমি দীর্ঘ 7-8 বছর থেকে আমি করি সংস্কার আন্দোলন থেকে অনেক দেখে এসেছি যে লড়াই সংগ্রামে এই শিক্ষার্থীদের অধিকার লড়াইয়ে তাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা। তবে খুবই আশাহত হয়েছি এবং একরকম আতঙ্কিত হয়েছি যখন দেখেছি যে মূলধারার অনেক মিডিয়াতেও আমার নামে ভুলভাবে প্রচার করা হয়েছে এবং যখন দেখছি যে ধারাবাহিকভাবে ভুলভাবে প্রচার করা হয়েছে তখন আমার কাছে মনে হয়েছে যে না, এইটা কোনো মিস্টেক না, এইটা চক্রান্ত।
কারণ আমার নাম কি এটা অনেক পত্র পত্রিকায় ধারাবাহিকভাবে প্রচারিত হয়ে আসছে, তারপরে গতকালকে হঠাৎ করে সেই পত্রিকায় আমার নামটা ভুল হয়ে গেল, এটা কিভাবে সম্ভব? যদি বলি, যুগান্তর পত্রিকায় আমার নাম দেওয়া হয়েছে মোল্লা বিনিয়ামিন, এবং বাংলা ভিশনে ফটোকার্ড ছাড়া হয়েছে একই রকম নামে, 24-এও রকম নামে, ঢাকা পোস্টেও ফটোকার্ড ছাড়া হয়েছে একই রকম নামে। এবং মূলধারার এই মিডিয়াগুলোতে এরকম নাম আসার কারণে এই ধরনের নাম সুতরাং আপনারা এমন একজনকে বিপি প্রার্থী হিসেবে সারা বাংলাদেশে প্রচার করতেছেন যার আসলে কোনো অস্তিত্বই নাই। তো এটা তো অবশ্যই একটা বড় ধরনের একটা বিভ্রান্তি, কারণ সারা বাংলাদেশের কোটি কোটি মানুষের কাছে আপনারা এই সংবাদটি পৌঁছাচ্ছেন, এবং যারা ডাকসুতে ভোট দিবেন, প্রার্থী হচ্ছেন, তাদের কাছেও এই ফটোকার্ডগুলো বা আপনাদের এই নিউজগুলো পোস্ট আছে। যখন যারা ভোট দিতে আসবেন, ভোট দিতে এসে দেখবেন যে মোল্লা বিনিয়ামিন নামে আসলে কারো অস্তিত্ব নাই, বা তারা যখন খুঁজবেন যে এই নামে আসলে বিশ্ববিদ্যালয়ে কারো অস্তিত্ব নাই, তাহলে এটা কি একটা ষড়যন্ত্র নয়, এটা কি একটা চক্রান্ত নয়? তো সেই জায়গা থেকে আজকে সাংবাদিক ভাইদের প্রতি বিনীত আহ্বান থাকবে, যদি সত্যি সত্যি এটা একটা সংঘবদ্ধ চক্রান্ত না হয়ে থাকে, তাহলে আপনারা অবশ্যই এই নামের কারেকশনটি, আপনাদের প্রতি আবেদন থাকবে, নিবেদন থাকবে, এবং আপনারা এই নামের কারেকশনটি আপনারা অবশ্যই, এটা আমি দাবি রাখি অবশ্যই, যেহেতু আপনারা ভুল প্রচার করেছেন, সুতরাং এটা আপনাদের দায়িত্ব এবং আমাদের দাবি, এটা আমরা রাখি, এই অধিকারটা রাখি যে আপনারা সঠিকটা প্রচার করবেন। যদি আপনারা সঠিক নামটা প্রচার না করেন, যারা বিশেষ করে ভুল নাম প্রচার করেছেন, তাহলে বুঝবো যে আসলে আপনারা একটা সংঘবদ্ধ চক্র, আপনারা আসলে আমার বিরুদ্ধে চক্রান্ত করেন। দ্বিতীয় নাম্বার, আমরা যে বিষয়টা বলবো যে ছাত্রলীগের একজন সাবেক নেতা তিনি মনোনয়ন সংগ্রহ করেন। আমরা বারবার বলে আসছি যে কেউ একটা সময় ছাত্রলীগ করেছে মানে সে আজীবন খারাপ থাকবে, আমরা এরকম মনে করি না। পরিবেশ, পরিস্থিতি, বাস্তবতা, মানুষের চিন্তা চেতনার সাথে অনেক কিছুরই পরিবর্তন হয়। মানুষ আদর্শ পরিবর্তন করে, ধর্ম পর্যন্ত মানুষ পরিবর্তন করে। তবে যদি কারো অতীতের কোনো ফৌজদারি অভিযোগ থাকে, ফৌজদারি অপরাধ থাকে, সেইটা কি মাফ হয়ে যায় ভাই? সেটা কি মাফ হয়ে যায়? সেটা কিন্তু মাফ হয়ে যায় না। 2019 সালে SM হলে যে হামলার ঘটনাটি ঘটে, ফরিদ নামে একজন শিক্ষার্থীকে রক্তাক্ত করা হয়, পরের দিন সেখানে আমি নিজে গিয়েছিলাম, আমি নিজে সাক্ষী দিচ্ছি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্দেশ্যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে, সমগ্র বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে আমি নিজে একজন ভিকটিম হয়ে সাক্ষী দিচ্ছি এবং চ্যালেঞ্জ করছি যে সেদিন ডাকসুর তৎকালীন ভিপি নুরুল হক নূর এবং সমাজসেবা সম্পাদক আক্তার হোসেন সহ আমরা গিয়েছিলাম। বেনজির নামে আমাদের একজন নারী শিক্ষার্থীও ছিলেন, তাদের উপরে সেদিন সেখানে আক্রমণ করা হয়, ডিম মারা হয়, এবং তাদের শরীরে বিভিন্ন জায়গায় মব তৈরি করে মবের ভিতর ঢুকিয়ে তাদেরকে কিলানো হয়, ঘুষানো হয়, মাথায়, শরীরে, পিঠে আঘাত করা হয়, লাথি দেওয়া হয়, এবং এই নারী শিক্ষার্থীকে লাথি দিয়ে লাঞ্ছিত করা হয়। যেই ডকুমেন্টগুলো অন দ্য রেকর্ড এখনো আপনারা গুগলে সার্চ করলে বিভিন্ন পত্রপত্রিকা এবং নিউজে পাবেন। তাহলে এখন যদি নির্বাচন কমিশন বলে যে সেই ব্যক্তির নামে কোনো ধরনের অভিযোগ তারা পান নাই, এই কারণে উনি প্রার্থী হতে পারবেন, ওনার নামে কোনো বিচার হবে না, বিচার করার কোনো এভিডেন্স, উইটনেস, সাক্ষী তারা পান নাই, এইটা কি কোনো সত্য কথা? এইটা কি কোনো বাস্তব কথা? তাহলে আমরা তো দেখতেছি যে ঠিক আওয়ামী লীগের সময়ে বিদ্যালয়ে পিটাইতো ছাত্রলীগ, প্রক্টরের কাছে গেলে প্রক্টর বলতো যে এরকম কোনো কিছু তো শুনি নাই, এরকম কোনো কিছু তো জানি না, এরকম বলতো। তাহলে এখন ওনারা কি একই রকমের ভূমিকা অবতীর্ণ হতে চায়?